মুম্বাইয়ের রাস্তায় সেই রাতে বৃষ্টি কোনো পুরনো কষ্টের মতো নামছিল, ধীরে, ক্রমাগত আর ঠান্ডা। সন্ধ্যার গভীর অন্ধকারে শহরের ঝলমলে আলো এখন শুধু রাস্তার আলোর হলদে আভায় সীমাবদ্ধ ছিল। লোকেরা যার যার বাড়িতে লুকিয়েছিল, আর রাস্তাগুলো প্রায় জনশূন্য হয়ে গেছিল। একটি বিলাসবহল হোটেলের সামনে ভেজা রাস্তায় উঁচু গোড়ালির আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। সে ছিল অনায়া কাপুর, একটি নাম যাকে পুরো ভারতে স্টার্টআপ দুনিয়া চিনত। হেলথ বাইটসের প্রতিষ্ঠাতা এবং সিইও, যে মাত্র ৩০ বছর বয়সে একটি $multi-million কোম্পানি দাঁড় করিয়েছিল। আজকের পার্টিটি কোম্পানির নতুন ডিলে সাফল্যের জন্য রাখা হয়েছিল, কিন্তু অনায়ার মুখে হাসি ছিল না। তার চলন টোল ছিল, ঠোঁট কাঁপছিল, আর চোখ ছিল শূন্য। মদের গন্ধ তার শ্বাসপ্রশ্বাসের সাথে মিশে বৃষ্টির আর্দ্রতায় দ্রবীভূত হয়ে গেছিল। তার রেশমি শাড়ি বৃষ্টিতে গায়ে সেটে গিয়েছিল, আর কপাল থেকে গাল পর্যন্ত ভেজা চুলের গোছা ঝুলেছিল। সে আঁকাবাঁকা পায়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল, যেন নিজের ক্লান্তি আর দমবন্ধ ভাব থেকে পালাচ্ছিল। হঠাৎ তার পা পিছলে গেল এবং সে রাস্তার ঠিক মাঝখানে পড়ে গেল। কয়েক মিটার দূর থেকে একটি ট্রাকের হেডলাইট তার দিকে এগিয়ে আসছিল। হর্নের আওয়াজ যেন চিৎকারের মতো লাগছিল। সময় যেন থেমে গেছিল। ঠিক তখনই কোথা থেকে একজন মানুষ দৌড়ে এলো। সে নিজের রেনকোট ছুঁড়ে ফেলে দিল, আর কিছু না ভেবেই অনায়াকে টেনে রাস্তার ধারে নিয়ে ফেলল। ট্রাকটি তার জায়গা থেকে কয়েক ইঞ্চি দূর দিয়ে বেরিয়ে গেল, এবং এক মুহূর্তের জন্য সবকিছু শান্ত হয়ে গেল। শুধু দুজনে শ্বাস-প্রশ্বাস চলছিল। আপনি ঠিক আছেন? সেই লোকটি ধীরে জিজ্ঞেস করল। অনায়ার চোখ আধ খোলা ছিল। সে তার সামনে সেই লোকটিকে দেখল। বৃষ্টিতে ভেজা মুখ, সাধারণ পোশাক, ক্লান্ত চোখ আর কাঁপতে থাকা ঠোঁট। সে ছিল রবি শর্মা, একজন অটোরিকশা চালক, যে প্রতি রাতে শহরের গলিগুলোতে যাত্রী বহন করত। তুমি আমাকে ছুঁয়েছ, অনায়া বিড়বিড় করে বলল। তার কণ্ঠে নেশা আর ঘৃণা দুটোই ছিল। তুমি জানো আমি কে? রবি কিছু বলল না। সে শুধু তার রেনকোটটি তুলে নিল এবং তাকে পরিয়ে দিল। আপনি একা আর খুব নেশাগ্রস্ত। আপনার কোনো নিরাপদ জায়গায় যাওয়া উচিত, রবি শান্ত স্বরে বলল। অনায়া হাসল, সেই হাসি যার মধ্যে কষ্ট, ক্লান্তি আর তিরস্কার তিনটেই মেশানো ছিল। সবাই আমাকে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু তুমি কি করতে পারো? সে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু তার শরীর সায় দিচ্ছিল না। রবি তাকে সমর্থন দিতে গেল, কিন্তু অনায়া তার হাত সরিয়ে দিল। ঠিক তখনই তার পা আবার পিছলে গেল এবং সে জ্ঞান হারিয়ে পড়ে গেল। রবি তাকে দেখল, কিছুক্ষণ ভাবতে থাকল, তারপর নিজের অটোরিকশার দিকে এগিয়ে গেল। সে তার ব্যাগ থেকে তার পরিচয়পত্রটি বের করল। তাতে লেখা ছিল অনায়া কাপুর, হেলথ বাইটস প্রাইভেট লিমিটেড, সান্তাক্রুজ ওয়েস্ট, মুম্বাই। বৃষ্টি এবার জোরে শুরু হয়েছিল। রবি অনায়াকে নিজের পিঠে তুলল এবং অটোতে বসাল। সারা পথে সে আর কোনো যাত্রী নিল না, সোজা সান্তাক্রুজের দিকে এগিয়ে চলল। শহরের ফ্লাইওভার, সিগন্যাল এবং গলিগুলোর মধ্যে দিয়ে অটো ধীরে ধীরে চলছিল, যেন একজন সাধারণ মানুষ একটি বড় রহস্যকে নিজের ছাদের নিচে নিয়ে যাচ্ছিল। অনায়ার বাংলো ছিল একটি চমৎকার ভিলা, উঁচু দেওয়াল, সিসিটিভি এবং একটি নীরবতা যা ধনসম্পদের অভ্যাস হয়। গেটে কেউ ছিল না, তবে ছোট দরজাটি খোলা ছিল। রবি অটো থামাল, তাকে কোলে তুলে ভেতরে নিয়ে গেল। সে তাকে সোফায় শুয়ে দিল, তার জুতো খুলে দিল, তার পাশে একটি কম্বল রাখল। সে যখন যেতে লাগল, ঠিক তখনই মেঝেতে অনায়ার ঘড়ি আর কানের দুল পড়ে থাকতে দেখল। সে চুপচাপ সেগুলোকে তুলল এবং পাশে টেবিলের ওপর সাজিয়ে দিল। তারপর সে নিজের ব্যাগ থেকে এক বোতল জল আর একটি আয়ুর্বেদিক নেশা কাটানোর বড়ি বের করল, যা সে রাতে প্রায় নিজের কাছে রাখত, এবং তার সোফার পাশে রেখে দিল। এক মুহূর্তের জন্য সে থমকে গেল। সে ঘরের উজ্জ্বলতা, দেওয়ালের চিত্রকর্ম এবং সেই মহিলার মুখের সারল্য দেখছিল, যাকে এই দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হতো। কিন্তু এখন তাকে এতটাই দুর্বল লাগছিল, যেন একটি শব্দও তাকে ভেঙে দিতে পারে। আপনি ঠিক হয়ে যাবেন, রবি ধীরে বলল এবং চুপচাপ বাইরে চলে গেল। বাইরে বৃষ্টি তখনও ঝরছিল। রবি নিজের অটোর সিটে বসল, হাত গরম করার জন্য ফোঁ দিল এবং শহরের গলিগুলোতে আবার হারিয়ে গেল। তার মনে কোনো অহংকার ছিল না, কোনো লোভ ছিল না, শুধু একটি শান্ত সত্য ছিল যে মনুষ্যত্ব কখনো সম্পদ বা দারিদ্র্য দিয়ে নির্ধারিত হয় না। সকালের প্রথম রোদ যখন সান্তাক্রুজের সেই বিশাল বাংলোর জানালা দিয়ে ভেতরে এলো, তখন অনায়া কাপুরের ঘুম ভাঙল। মাথা ভারী ছিল, গলা শুকিয়ে কাঠ এবং শরীরে এক অদ্ভুত ক্লান্তি জমেছিল, যেন রাত তার কাছ থেকে কিছু কেড়ে নিয়েছে। সে ধীরে ধীরে চোখ খুলল। ছাদটি অপরিচিত ছিল না, এটা তারই বাড়ি ছিল, কিন্তু মনে একটি শূন্যতা ছিল যা সে তৎক্ষণাৎ বুঝতে পারল না। সে সোফায় শুয়েছিল,
তার ওপর হালকা কম্বল রাখা ছিল। নিচে তার পায়ের কাছে বাড়ির চটিগুলো পরিপাটি করে রাখা ছিল। টেবিলের ওপর তার ঘড়ি এবং কানের দুল সুরক্ষিত ছিল, এবং পাশেই এক বোতল জল ও একটি আয়ুর্বেদিক বড়ি। অনায়া কিছুক্ষণ সেখানেই বসে রইল, বোঝার চেষ্টা করতে থাকল যে এই সব কে করেছে। রাতের টুকরোগুলো তার স্মৃতিতে ফিরতে লাগল। বৃষ্টি, পিছল রাস্তা, তীব্র হেডলাইট এবং তারপর একটি মুখ, সাধারণ, শান্ত, কিন্তু চোখে এক অদ্ভুত সত্য। রবি শর্মা। অনায়া হঠাৎ উঠে দাঁড়াল, তার হৃদস্পন্দন দ্রুত হতে লাগল। সে সরাসরি নিচে সিকিউরিটি রুমে গেল এবং ক্যামেরার ফুটেজ খুলতে লাগল। সময়কে পেছনে সরানো হলো। রাত প্রায় 1টা। স্ক্রিনে সেই দৃশ্যই ভেসে উঠল যা সে ভেতর থেকে অনুভব করছিল। রবি তাকে সমর্থন দিয়ে ভেতরে আনছে। তার চলনে কোনো তাড়াহুড়ো নেই, কোনো লোভ নেই। সে তাকে সোফায় শুইয়ে দিচ্ছে, কম্বল চাপাচ্ছে, তার গয়না তুলে টেবিলের ওপর রাখছে, তারপর নিজের ব্যাগ থেকে জল আর ওষুধ বের করে পাশে রাখছে। শেষে সে দরজায় থামল, এক মুহূর্তের জন্য পেছনে তাকালো এবং কিছু না বলে চলে গেল। অনায়ার চোখ ভরে এলো। সে ভিডিওটি থামিয়ে দিল। তার মন ভারী হয়ে গেল। কিন্তু এই ভারী ভাব মদ বা ক্লান্তির ছিল না, এটা ছিল লজ্জার। রাতে সে যেই লোকটিকে অপমান করেছিল সেই তার জীবন বাঁচিয়েছে, আর বিনিময়ে কিছু নেয়নি, না টাকা, না নাম, না কৃতজ্ঞতা। সে নিজের ঘরে ফিরে এলো এবং চেয়ারে বসে গেল। বছরের পর বছর সে লোকেদের আদেশ দিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে এবং বিশ্বাস করেছে যে দুনিয়ার টাকা আর ক্ষমতা দিয়ে চলে। কিন্তু এই সকালে একজন অটোরিকশা চালক তার পুরো চিন্তাকে নাড়িয়ে দিয়েছিল। কিছুক্ষণ পর সে নিজের ড্রাইভারকে ডাকল। আমাকে এক জায়গায় নিয়ে চলো, সে বলল, এবং মোবাইলে একটি লোকেশন পাঠিয়ে দিল যা সে আগের রাতে রবির অটো অ্যাপ থেকে পেয়েছিল। গাড়ি শহরের সেই অংশের দিকে চলল যেখানে অনায়া সম্ভবত কখনো যায়নি। উঁচু ইমারতগুলো ধীরে ধীরে ছোট হতে লাগল। চওড়া রাস্তার বদলে সংকীর্ণ গলি এলো। জায়গায় জায়গায় চায়ের দোকান, পুরনো পোস্টার আর বাচ্চাদের আওয়াজ শোনা যেতে লাগল। গাড়ি একটি পুরনো এলাকায় থামল। অনায়া বাইরে নামল। সামনে একটি জরাজীর্ণ বিল্ডিং ছিল, যার সিঁড়ির রং উঠে গিয়েছিল। সে একটু ইতস্তত করল, তারপর ভেতরে চলে গেল। তৃতীয় তলায় একটি ছোট ঘর, দরজা আধখোলা ছিল। ভেতর থেকে ওষুধের হালকা গন্ধ আসছিল। অনায়া ধীরে ধীরে দরজায় টোকা দিল। কিছুক্ষণ পর দরজা খুলল। সামনে সেই একই মুখ, রবি শর্মা। সাধারণ পোশাক, ক্লান্ত চোখ, কিন্তু সেই একই শান্ত ভাব। সে চমকে গেল। আপনি? সে ধীরে বলল। অনায়া গভীর শ্বাস নিল। আমি আপনাকে খুঁজছিলাম। রবি একপল তাকে দেখল, তারপর পাশে সরে গেল। আসুন। ঘরটি খুব ছোট ছিল। একটি পুরনো পালঙ্ক, একটি ছোট আলমারি, কোণে একটি স্টোভ এবং ওষুধে ভরা একটি বাক্স। পালঙ্কে একজন বয়স্ক মহিলা শুয়েছিলেন, রবির মা, রাধা শর্মা। তার মুখ দুর্বল ছিল, কিন্তু চোখে স্নেহ ঝরছিল। কে এসেছে বাবা? তিনি ধীরে জিজ্ঞেস করলেন। আম্মা, ইনি সেই যার কথা আমি বলেছিলাম, রবি বলল। রাধা শর্মা অনায়ার দিকে তাকালেন এবং হালকা হাসির সাথে মাথা নাড়ালেন। তুমি ঠিক আছো তো বেটি? অনায়ার চোখ আবার ভিজে গেল। হ্যাঁ, আপনার ছেলের জন্য। সে নিজের ব্যাগ থেকে একটি খাম বের করল এবং রবির দিকে বাড়িয়ে দিল। এটা শুধু ধন্যবাদ দেওয়ার জন্য। রবি খামের দিকে তাকাল, তারপর অনায়ার চোখে। সে হাত পেছনে সরিয়ে নিল। আমার এটার দরকার নেই। অনায়া অবাক হয়ে গেল। কিন্তু আপনি আমার জীবন বাঁচিয়েছেন। রবির কণ্ঠ শান্ত ছিল, কিন্তু দৃঢ়। আপনি এমন অবস্থায় ছিলেন যে কোনো মানুষই সাহায্য করত, এতে কোনো দর কষাকষি ছিল না। অনায়া চারদিকে তাকাল। সাধারণ জীবন, সীমিত সংস্থান। আপনার কি টাকার দরকার নেই? সে ধীরে জিজ্ঞেস করল। রবি হেসে উত্তর দিল, দরকার আছে, কিন্তু সব দরকারকে টাকা পূরণ করতে পারে না। ঘরে কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। অনায়ার মনে হল যেন কেউ তার ভেতরে জমে থাকা দেওয়ালগুলোতে একটি ফাটল ধরিয়ে দিয়েছে। আমি আপনাকে অপমান করেছিলাম, সে বলল, কণ্ঠ ভারী হয়ে এলো। আমাকে ক্ষমা করে দিন। রবি মাথা নাড়ল। আপনি নেশায় ছিলেন, আমি বুঝতে পারি। এই উত্তর অনায়াকে আরও ভারী করে দিল। সে উঠে দাঁড়াল। যদি কখনো আপনার কোনো সাহায্যের দরকার হয় তবে? যদি হয়, রবি কথা শেষ করল, তবে আমি নিজেই বলবো। অনায়া শেষবারের মতো ঘরের দিকে দেখল। এই দুনিয়া তার দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা ছিল, কিন্তু হয়তো অনেক বেশি সত্যি। সে বাইরে বেরিয়ে এলো এবং সিঁড়ি দিয়ে নামার সময় প্রথমবারের মতো অনুভব করল যে সে তার জীবনে অনেক কিছু পেয়েছে,
কিন্তু কিছু খুব দরকারি জিনিস হারিয়েও ফেলেছে, মানুষের সাথে সংযোগ। নিচে রাস্তায় দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকাল। সূর্য এখন পুরোপুরি উঠে গেছিল। মুম্বাই আবার জেগে উঠেছিল এবং অনায়া কাপুরের ভেতরে কোনো এক কোণে একটি নতুন গল্প চুপচাপ জন্ম নিচ্ছিল। সেই দিনের পর অনায়া কাপুরের জীবনে কিছু বদলে গেছিল। পরিবর্তন কোনো বড় ঘোষণা করে না, তা চুপচাপ প্রবেশ করে, যেন বৃষ্টিতে ভেজা পাতার ওপর হঠাৎ সূর্যের আলো এসে পড়ে। অনায়ার ভেতরে কিছু গলতে শুরু করেছিল। সে সেই একই অনায়া ছিল, সফল, দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম, কিন্তু এখন তার চোখ অন্য কিছু খুঁজতে শুরু করেছিল। 3 দিন পর অফিসের পথে সে প্রথমবারের মতো নিজের ড্রাইভারকে মানা করল। আজ আমি নিজেই ক্যাব বুক করব, সে বলল, এবং ফোনে সেই অ্যাপটি খুলল যা থেকে সে সেই রাতে রবির পরিচয় পেয়েছিল। সে রবির প্রোফাইল দেখতে থাকল। ছবিটি সাধারণ ছিল, যেমন তার জীবন, কোনো ভান নেই, শুধু সত্য। সে রাইড বুক করল। কয়েক মিনিটের মধ্যেই রবির অটো তার বাংলোর বাইরে ছিল। অনায়া বাইরে এলো। আজ শাড়ির বদলে সে সালোয়ার কামিজ পরেছিল, হালকা, আরামদায়ক। হয়তো আজ সে প্রথমবারের মতো অন্য কারোর মতো অনুভব করতে চেয়েছিল। রবি তাকে দেখল, তারপর চোখ নামিয়ে নিল। কোথায় যেতে হবে ম্যাডাম? তার কণ্ঠে শ্রদ্ধা ছিল, কিন্তু দূরত্ব। নারিমান পয়েন্ট, সে জবাব দিল এবং অটোতে বসে গেল। অটো চলতে শুরু করল। মুম্বাইয়ের রাস্তায় সকালের ব্যস্ততা ছিল, চায়ের দোকান, স্কুলে যাওয়া বাচ্চারা, ট্রাফিকের হর্ন, কিন্তু অটোর ভেতরে নীরবতা ছিল। কয়েক মিনিট পর অনায়া নীরবতা ভাঙল। আপনি সবসময় এত শান্ত থাকেন? রবি আয়নায় যার চোখের দিকে দেখল, তারপর হাসল। যখন জীবন চিৎকার করে তখন মানুষের নিজেকে চুপ থাকা শেখা উচিত। অনায়ার তার উত্তরটি ভালো লাগল, বা হয়তো চমকপ্রদও। এত বছরে খুব কম লোকই তাকে এভাবে জবাব দিয়েছে, ভয় ছাড়া, উদ্দেশ্য ছাড়া। আপনি কখনো অন্য কিছু করার কথা ভাবেননি? সে জিজ্ঞেস করল। করেছিলাম, রবি বলল। আমি ইঞ্জিনিয়ারিং করছিলাম, 3য় বর্ষে ছিলাম, যখন বাবার মৃত্যু হল। মায়ের শরীর খারাপ হতে শুরু করল, টাকা ছিল না, পড়া ছেড়ে দিতে হলো। তাহলে আপনি অটো চালাচ্ছেন যাতে? অনায়া জিজ্ঞেস করতে চাইল, কিন্তু বাক্যটি অসম্পূর্ণ রইল। যাতে মায়ের চিকিৎসা হতে পারে। রবি নিজেই কথাটি সম্পূর্ণ করল। আপনি আবার পড়তে চান? সে এখন কৌতূহলী হয়ে উঠল। হ্যাঁ, কিন্তু সময় আর টাকা দুটো একসঙ্গে পাওয়া যায় না, রবি সোজা বলল। আর কখনো কখনো দায়িত্ব স্বপ্নের চেয়ে বড় হয়ে যায়। অটো একটি ট্রাফিক সিগন্যালে থামল। চারপাশের ভিড়ে হারিয়ে যাওয়া অনায়া প্রথমবারের মতো অনুভব করল যে রবির মতো লাখো গল্প এই শহরের দেওয়ালে লেখা থাকে, কিন্তু কেউ সেগুলো পড়ে না। আপনি কখনো অভিযোগ করেননি? সে জিজ্ঞেস করল। রবি ধীরে মাথা নাড়ল। অভিযোগে পেট ভরে না। আমি শুধু এটাই মনে করি যে প্রতিটি দিনই একটি সুযোগ, যদিও তা ছোট হোক না কেন। অফিসের কাছে পৌঁছতেই রবি অটো থামাল। অনায়া নামতে লাগল। তারপর কিছু ভেবে থামল। আপনি কি কালো আমাকে নিতে আসতে পারবেন? সে জিজ্ঞেস করল। রবি কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, যদি আপনি চান তবে হ্যাঁ। আমি চাই, অনায়া আলতো করে বলল এবং এগিয়ে গেল। সেই দিন অফিসেও তার মন কিছুটা অন্যরকম ছিল। মিটিংগুলোর মাঝে সে বারবার রবির কথাগুলো ভাবতে থাকল। কিভাবে কেউ এত সহজে জীবনকে গ্রহণ করতে পারে, রাগ ছাড়া, হতাশা ছাড়া। সন্ধ্যায় যখন সে রবিকে আবার ডাকল, সে সময়মতো পৌঁছে গেল। আজ সফরটি একটু লম্বা ছিল। তাকে একটি নতুন প্ল্যান্ট পরিদর্শন করতে যেতে হতো। রাস্তায় সে রবির সাথে কথা শুরু করল, এবার আগের চেয়ে বেশি আন্তরিকতার সাথে। কখনো মনে হয় কি যে যা করছেন তা যথেষ্ট নয়? সে জিজ্ঞেস করল। প্রতিদিন মনে হয়, রবি জবাব দিল, কিন্তু তারপর মায়ের হাসি দেখি, তখন মনে হয় আজটাও ভালো কেটেছে। আপনি খুব আলাদা, অনায়া বলল। আপনিও, রবি সাথে সাথে বলল। বেশিরভাগ মানুষ আমার মতো লোকেদের হয় ভয় পায় বা দয়া করে, আপনি শোনেন। অনায়া হাসল, কিন্তু কিছু বলতে পারল না। অটোর সিটে বসেও তার এমন মনে হল যেন সে প্রথমবারের মতো তার জীবনে কারুর সমান সমান বসে আছে, না ওপরে না নিচে। সেই দিন, তারপরের দিন, তারপর 1 সপ্তাহ অনায়া রোজ রবিকে ডাকতে শুরু করল। কখনো অফিস, কখনো কোনো মিটিংয়ে, কখনো এমনি শহরের কোনো কোণে ঘুরতে যাওয়ার জন্য। তাদের কথাবার্তা এখন সহজ হয়ে গিয়েছিল, স্বপ্ন থেকে শুরু করে শৈশবের স্মৃতি পর্যন্ত। রবি বলতো যে কিভাবে সে প্রথমবার অটো কিনেছিল এবং কিভাবে মায়ের প্রথম ওষুধ সেই টাকা দিয়েই এসেছিল। অনায়া বলতো যে কিভাবে সে পুরুষে ভরা বোর্ডরুমে নিজের কণ্ঠস্বর তুলে ধরেছিল, কিভাবে প্রতিটি জয় একা মনে হয়েছিল। এক সন্ধ্যায় যখন তারা মেরিন ড্রাইভের কাছে থামল,
আর সমুদ্রের ঢেউ কিনারায় আছড়ে পড়ছিল, অনায়া জিজ্ঞেস করল, আপনার কখনো ভয় লাগে না? ভয় তো সবারই লাগে, রবি বলল। কিন্তু আমি সেই ভয়কে চলতে চলতে পেছনে ফেলে দিই। যদি থেমে যাই তবে ভয় জিতে যাবে। অনায়া কিছুক্ষণ চুপ রইল। হাওয়ায় আর্দ্রতা ছিল, আর রবির কথায় স্থায়িত্ব। সে জানত যে সে কোনো সাধারণ রিক্সা চালকের সাথে নয়, বরং এমন একজন মানুষের সাথে বসে আছে যে জীবনকে শুধু বাঁচেনি, বুঝেছে। সেই রাতে যখন সে নিজের ঘরে ফিরল, সে তার নোটবুকে প্রথমবারের মতো কিছু লিখল, শুধু দুটো শব্দ, রবি শর্মা, এবং একটি প্রশ্ন, যা এখনও উত্তর চাইছিল না, শুধু নিজেকেই জিজ্ঞেস করা হচ্ছিল, আমি কি কাউকে প্রথমবারের মতো বিচার না করে শুধু মন থেকে গ্রহণ করতে পারি? সেই প্রশ্নের উত্তর এখনও কোথাও লুকিয়েছিল। কিন্তু একটা কথা নিশ্চিত ছিল, তাদের মধ্যে এখন একটি সম্পর্ক তৈরি হতে শুরু করেছিল, যা শব্দ দিয়ে নয়, বোঝাপড়া দিয়ে বাড়ছিল। মুম্বাইয়ের সকাল যতই ব্যস্ত হোক না কেন, কিছু মুহূর্তে একটি অকথিত নীরবতা নিয়ে থাকে। সেই নীরবতার মধ্যেই রবি নিজের অটো ধুতে ধুতে চুপচাপ বিগত সপ্তাহগুলো পুনরাবৃত্তি করল। সে জানত যে যা ঘটছে তা স্বাভাবিক ছিল না। একটি ধনী মহিলা, শহরের সবচেয়ে শক্তিশালী ব্যবসায়ী, প্রতিদিন একজন রিক্সাচালককে ডাকছে, শুধু ভ্রমণের জন্য নয়, বরং হয়তো অন্য কোনো ধরনের শান্তির জন্য। রবি উপলব্ধি করল যে অনায়া তার সাথে কথা বলতে স্বচ্ছন্দ হয়ে উঠেছিল। সে মন খুলে হাসত, নিজের ছোটবেলার কথা বলত, মায়ের ব্যাপারে জিজ্ঞেস করত, এবং এমনকি একবার রবিকে নিজের অফিসের ছাদ থেকে শহর দেখাতেও নিয়ে গিয়েছিল। কিন্তু তাদের মধ্যে যত ঘনিষ্ঠতা তৈরি হচ্ছিল, তত দ্রুত সমাজের চোখও তাদের ওপর পড়তে শুরু করেছিল। সেই দিনের শুরুটা শান্ত ছিল। রবি সময়মতো অটো নিয়ে অনায়ার বাংলোয় পৌঁছাল। সে প্রতিদিনের মতোই প্রস্তুত ছিল। এবার একটি সুতির কুর্তা, চুলে সাধারণ ক্লিপ এবং মুখে হালকা ক্লান্তি। আজ কোথায় যেতে হবে? রবি জিজ্ঞেস করল। এমনিই কোথাও, যেখানে লোক না থাকে, অনায়া ধীরে বলল। রবি প্রশ্ন না করেই অটো চালিয়ে দিল। তারা ওর্লি সিফেসের দিকে চলল, যেখানে সমুদ্রের ঢেউ দেওয়ালে আছড়ে পড়ে শব্দ করত, কিন্তু তবুও এক ধরনের শান্তি অনুভূত হতো। কখনো কখনো মনে হয় যে সবকিছু থাকা সত্ত্বেও আমি খালি, অনায়া হঠাৎ বলল। রবি আয়নায় তার চোখের দিকে দেখল। শূন্যতা খুব ব্যক্তিগত জিনিস। বাইরে থেকে পরিপূর্ণ মানুষও ভেতর থেকে ভাঙা থাকে। আপনিও কখনো ভাঙা অনুভব করেন? সে জিজ্ঞেস করল। প্রতিদিন, রবি সততার সাথী বলল, কিন্তু মায়ের হাসি সেটাকে জুড়ে দেয়। তাদের মধ্যে একটি নীরব বোঝাপড়া তৈরি হয়েছিল, না কোনো প্রতিশ্রুতি, না কোনো আশা, শুধু দুজন মানুষ যারা জীবনের ভিন্ন ভিন্ন পথে চলতে চলতে একটি মোড়ে এসে মিলেছিল। কিন্তু সেই শান্তি বেশিদিন স্থায়ী হল না। পরের দিন রবি তার এলাকার চা বিক্রেতার কাছে দাঁড়িয়েছিল, যখন দুজন যুবক তাকে থামাল। ভাই, তুই কি বড়লোক হয়ে গেছিস? একজন কটাক্ষ করল। কেন? রবি না জানার ভান করার চেষ্টা করল। ওই নামটা কি যেন? অনায়া কাপুর। তার সাথে তোর ঘোরাঘুরির ছবি ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় লোকেরা তো বলছে যে তোর তার সাথে কোনো চক্কর চলছে। রবির মুখ কালো হয়ে গেল। সে তাড়াতাড়ি ফোন বের করল। টুইটারে অনায়া আর তার কিছু ঝাপসা ছবি ট্রেন্ডিং হচ্ছিল, ক্যাপশন সহ মুম্বাই কুইন এবং তার মিস্ট্রি ম্যান। কিছু পোস্টে সরাসরি অভিযোগ ছিল যে রবি অনায়ার গার্হস্থ্য প্রজেক্ট, কিছুতে মজা, কিছুতে ব্যঙ্গ আর কিছুতে নির্লজ্জতা। সে জানত যে এইসব একদিন হতেই ছিল, কিন্তু এত তাড়াতাড়ি এবং এত নোংরাভাবে এটা সে ভাবেনি। সেই দিন সন্ধ্যায় যখন অনায়া রবিকে কল করল, সে ফোন ধরল না। 3 বার রিং হলো, কিন্তু রবি চুপ থাকল। পরের দিন সকালে যখন সে তার বাড়িতে পৌঁছাল, রবি সেখানে ছিল না, ফোন বন্ধ। 3 দিন কেটে গেল। অনায়া অস্থির হয়ে উঠল। সে অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিল এবং রবির বাড়িতে পৌঁছাল। দরজা বন্ধ ছিল, কিন্তু প্রতিবেশী জানালো যে সে কোনো কাজের অজুহাতে বাইরে যাচ্ছে, কিন্তু মুখে উদ্বেগ আর রাগ ছিল। চতুর্থ দিন অবশেষে রবি তার কল ধরল। আপনি আমার কাছ থেকে কেন পালাচ্ছেন? অনায়া সরাসরি জিজ্ঞেস করল। রবি চুপ থাকল, তারপর বলল, আপনি বুঝবেন না, তবে বুঝিয়ে বলুন। সে জেদ ধরল। কিছুক্ষণ পর রবি বলল, আমি চাই না যে আপনি আমার সাথে যুক্ত হওয়ার কারণে লোকেদের নোংরামি সহ্য করুন। আপনি একজন সম্মানিত নাম। আমার সাথে দেখা হওয়ার মানে হাসি, টিটকারি আর প্রশ্ন। আমার তাতে কিছু আসে যায় না, অনায়া বলল। কিন্তু আমার আসে যায়। রবির কণ্ঠস্বর মৃদু কিন্তু দৃঢ় ছিল। যতবার কেউ আপনার ছবির নিচে নোংরা কথা লেখে, আমি নিজেকে দোষী মনে করি। আমি জানি আমরা দুটো ভিন্ন জগতের মানুষ। আমি কখনো আপনাকে সেই দুনিয়ার চেয়ে ছোট ভাবিনি।
সে জিজ্ঞেস করতে চাইল, কিন্তু সে চুপ রইল। রবি কথোপকথন শেষ করে দিল। সেই সন্ধ্যায় অনায়া একটি কর্পোরেট ইভেন্টে গেল। সেখানে তার পুরনো কলেজের বন্ধু এবং এখনকার পরিচিত বিনিয়োগকারী সমর আগরওয়াল তাকে টিপ্পনি কাটল। কি ব্যাপার, আজকাল রিকশায় চড়ার শখ কবে থেকে শুরু হলো? বাকি অতিথিরা হেসে উঠল। অনায়া হাসল না। সে শুধু এতটুকুই বলল, যখন আপনি রাস্তায় থাকেন না তখন আপনার চিন্তাভাবনাও রাস্তার বাইরে যেতে পারে না। সে ওয়াইনের গ্লাস টেবিলের ওপর রাখল এবং বেরিয়ে এলো। গাড়িতে বসে তার মনে একটিই ভাবনা ছিল। রবি যত নিজেকে তার থেকে দূরে সরাচ্ছিল ততই সে তার কাছাকাছি যাচ্ছিল। পরের দিন সকালে যখন সে রবিকে একটি মেসেজ করল, আমার আপনার সাথে কথা বলতে হবে, একবার। কোনো উত্তর এলো না। কিন্তু এবার অনায়া হাল ছাড়ল না। সে একটি সিদ্ধান্ত নিল। সে সেই অটো স্ট্যান্ডে গেল যেখানে রবি রোজ যাত্রী নিত। তাকে সেখানে দেখে কিছু লোক চমকে গেল। সে রবির নাম জিজ্ঞেস করল। একজন যুবক ইশারা করল, ওই যে। কিন্তু দিদি, সে এখন কারোর সাথে কথা বলে না। রবি সেই কোণে বসেছিল, নিজের অটোর ছায়ায়। অনায়া তার কাছে গেল। এক কাপ চা খাবেন? সে জিজ্ঞেস করল। রবি চমকে গেল। এখানে? হ্যাঁ, এখানেই, অনায়া বলল। সে জানত যে এখন আর অস্বীকার করার কোনো মানে নেই। সে চুপচাপ চা বিক্রেতাকে ইশারা করল। তারা দুজনেই স্টুলে বসল, যেন দুজন সাধারণ মানুষ, একজন অটোচালক আর একজন ব্যবসায়ী। কিন্তু সেই মুহূর্তে তারা দুজনেই শুধু মানুষ ছিল, যারা দুনিয়ার আওয়াজ থেকে ক্লান্ত হয়েছিল। অনায়া বলল, আপনি ঠিক ছিলেন, সমাজ সস্তা। কিন্তু আমরাও কি তাদের মতো হয়ে যাব? রবি কিছু বলল না। আমি আপনার কাছে কিছু চাইছি না, সে ধীরে বলল। শুধু এটা চাইছি যে আমরা যে সম্পর্ক তৈরি করেছি তা অন্য কারোর চিন্তা দিয়ে যেন না ভেঙে ফেলি। রবি প্রথমবারের মতো তার চোখের দিকে সরাসরি তাকালো, এবং সেখানেই সেই সাধারণ চায়ের দোকানে দুজনের মধ্যে আবার একটি কথোপকথন শুরু হলো, ধীরে কিন্তু সত্যি। কিন্তু দুজনই জানত যে এই শুরুটা এখনও শেষ ছিল না, আসল পরীক্ষা এখনও বাকি ছিল। মুম্বাইয়ের সন্ধ্যাগুলো তার ভিড়ের মধ্যেও কিছু শূন্যতা নিয়ে থাকে। সেই দিনও যখন রবি অনায়ার সাথে চা খেয়ে অনায়া চুপ হয়ে গেল। সে জানত যে রবির কথায় কষ্ট লুকিয়ে আছে, কিন্তু তার ক্ষোভ ছিল যে সে নিজেকে সেখানে দেখতেই পারছে না যেখানে সে আসলে ছিল, একজন সত্যিকারের শক্তিশালী এবং সৎ মানুষ, যে তার জীবনে অনেকের চেয়ে বেশি মূল্যবান ছিল। পরের দিন অফিসে কাজের সময় অনায়ার দল তাকে একটি মিটিংয়ের পর কিছু সংবাদপত্র এবং ওয়েবসাইটের কাটিং দেখালো। সেগুলোতে তার ছবি ছিল, রবির সাথে অটোতে, রাস্তায়, সমুদ্রের কিনারায়। শিরোনাম ছিল, এটা কি প্রেম নাকি আরেকটি সামাজিক পরীক্ষা? কিছু মন্তব্যে লেখা ছিল, অনায়া কাপুরের নতুন প্রজেক্ট, একজন গরিব রিক্সা চালক। কিছুতে এও ছিল যে সে তার কোম্পানির ব্র্যান্ডিংয়ের জন্য এই সব করছে। অনায়া সেই সব চুপচাপ পড়ল, মুখে কোনো ভাবান্তর নেই, কিন্তু ভেতরে কিছু ভেঙে গেল। লোকেরা কি ভাবছে তাতে তার কিছু আসে যায় না, কিন্তু যে কথাটি তাকে বিঁধল তা হল রবিকে কিভাবে দেখা হচ্ছিল, একটি জিনিস হিসেবে, একটি খবর হিসেবে, একটি ঠাট্টা হিসেবে। সেই দিন সন্ধ্যায় সে রবিকে নিতে গেল। রবি অটোর পিছনের সিটে চলতে চলতে জিজ্ঞেস করল, আপনি খবর দেখেছেন? হ্যাঁ, সে বলল। আমি দেখিনি, রবি ধীরে বলল, কিন্তু লোকেরা জানিয়েছে। কেমন লাগলো? অনায়া জিজ্ঞেস করল। কিছুই না, রবি বলল। এখন আমার অভ্যাস হয়ে গেছে অন্যের চিন্তা চুপচাপ শোনার। কিন্তু আপনার কি এমন মনে হচ্ছে যে আমার সাথে থাকাটা আপনার ক্ষতি করছে? রবি কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, আমি ক্ষতিকে ভয় পাই না, কিন্তু আমার ভয় হয় যে আমি হয়তো আপনাকে ক্ষতি করে ফেলব। আপনি আমার সবচেয়ে বড় শক্তি, অনায়া প্রথমবারের মতো পরিষ্কারভাবে বলল। আপনি আমাকে সেই সময় বাঁচিয়েছিলেন যখন আমি নিজেকে চিনতে পারছিলাম না। রবি কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার ফোন বাজল। কলটি তার মায়ের ছিল। সে কল ধরল, কিন্তু অন্য প্রান্তে একটি অজানা কণ্ঠস্বর ছিল। আপনার মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে গেছে, আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি। রবি কিছু না বলে অটো দ্রুত ঘুরিয়ে দিল। অনায়াও তার সাথে চলল। সে সোজা হাসপাতালে পৌঁছাল। হাসপাতালে রাধা শর্মা জ্ঞান হারিয়েছিলেন। ডাক্তার জানালেন যে তার সুগার হঠাৎ খুব কমে গেছিল এবং তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখতে হবে। রবির চোখে অস্থিরতা ছিল, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। সে বেঞ্চে বসেছিল, অনায়া পাশে। যদি কিছু হয় তবে? রবির কণ্ঠস্বর ভেঙে গেল। কিছু হবে না, অনায়া তার হাত ধরল। আমি আছি এখানে। এই প্রথমবার সে নিজেই তার হাত ধরেছিল এবং রবি তার হাত সরিয়ে নিল না। কয়েক ঘণ্টা পর ডাক্তার জানালেন যে এখন পরিস্থিতি স্থিতিশীল। রবি স্বস্তির নিঃশ্বাস ফেলল। যখন তারা বাইরে বেরোল, রাত হয়ে গেছিল। হাসপাতালের আলো,
রোগীদের আওয়াজ এবং বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছিল। রাস্তায় অনায়া বলল, আমি চাই আপনি আবার পড়াশোনা শুরু করুন। রবি চমকে গেল, মানে? আমি আপনার ফিস, বই সবকিছু স্পন্সর করব। আপনি সেই ইঞ্জিনিয়ার হন যা আপনি হতে চেয়েছিলেন। রবি কিছু বলল না, চুপচাপ চলতে থাকল। আমি কিছু ফেরত চাই না, অনায়া বলল, শুধু এটা জানতে চাই যে আপনি আপনার স্বপ্নগুলো অসম্পূর্ণ রাখেননি। কিছুক্ষণ পর রবি গাড়ি থামাল। বৃষ্টি এখন তীব্র হয়ে গেছিল। আমি আপনার কৃতজ্ঞ, সে বলল, কিন্তু যদি আমি আবার শুরু করি তবে সেটা আমার শর্তে হবে। আমি আপনার সাহায্য তখনই নেব যখন আমার মনে হবে যে আমি তার যোগ্য। আপনি সবসময়ই যোগ্য ছিলেন, অনায়া জবাব দিল। রবি প্রথমবারের মতো তার দিকে তাকাল। বৃষ্টির ফোঁটা তাদের মুখে পড়ছিল, কিন্তু তাদের মাঝের দেওয়ালে একটি হালকা ফাটল এসে গিয়েছিল। সেই রাতে যখন অনায়া নিজের ঘরে ফিরল, সে অনুভব করল যে সে রবি সম্পর্কে যতটুকু জেনেছে তার চেয়ে অনেক বেশি সে নিজেকে জেনেছে। আর ঠিক সেই সময় কোথাও দূরে রবি নিজের ঘরে মায়ের পাশে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল। দুজনই জানত না যে পরের কয়েকদিন তাদের সম্পর্কের সবচেয়ে কঠিন পরীক্ষা আনতে চলেছে, এমন একটি সত্য যা শুধু অনুভূতিকে নয়, বিশ্বাসের ঘুমকেও নাড়িয়ে দেবে। মুম্বাইয়ের সকালগুলো প্রায়শই ধীরে শুরু হয়, কিন্তু সেই দিনের সকালে একটি অস্থিরকর অস্থিরতা ছিল। অনায়ার চোখ খুলতেই সে আজ সকালের প্রথম জিনিস হিসেবে নিজের ফোন দেখল, কিন্তু যা দেখল তা একেবারেই স্বাভাবিক ছিল না। কয়েক ঘন্টা আগে একটি অজানা টুইটার অ্যাকাউন্ট একটি ভিডিও পোস্ট করেছিল, যেখানে সে এবং রবি হাসপাতালে একসাথে বসেছিল। তার রবির হাত ধরা এবং তারপর দুজনের বাইরে বেরিয়ে যাওয়া সবকিছু কেউ রেকর্ড করেছিল। ভিডিওর নিচে ক্যাপশন ছিল, দারিদ্র্যের গল্প নাকি পিআর স্টান্ট, অনায়া কাপুর এবং তার অটোওয়ালা মসিহা। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে গেল। মিডিয়া চ্যানেলগুলো এটিকে লুফে নিল। ওয়েবসাইটগুলোতে শিরোনাম চলছিল, কে এই ছেলে যে অনায়া কাপুরের এত কাছাকাছি এলো। কিছু তো এই সীমা পর্যন্ত চলে গেল যে রবির পুরনো সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘাঁটতে শুরু করল। তাকে গোল্ড টিগার বলতে লাগল, তো কেউ কেউ তাকে একজন আবেগিক চোর পর্যন্ত আখ্যা দিল। অনায়ার বুঝতে দেরি হল না যে এই ভিডিওটি ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয়েছে। ক্যামেরার অ্যাঙ্গেল, সামাই নির্বাচন আর সাথে সাথে মিডিয়ার দ্রুত প্রতিক্রিয়া, এই সব কাকতালীয় হতে পারে না। পরের মুহূর্তেই সে নিজের অফিসে পৌঁছাল এবং তার পিআর টিমকে সব খবর সরিয়ে ফেলার নির্দেশ দিল। কিন্তু একবার যা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তা ফিরিয়ে আনা সহজ হয় না। সেই দিন সন্ধ্যায় রবিকে দেখা করার জন্য সে সরাসরি তার বাড়িতে পৌঁছাল। দরজা খুলতেই সে রবির মাকে দেখল, একটু অসুস্থ কিন্তু হাসছিলেন। অনায়া শ্রদ্ধার সাথে প্রণাম করল এবং জিজ্ঞেস করল, রবি আছে? সে বাইরে গেছে, কিছু দরকারি কাজ আছে, মা জানালেন। অনায়া ধন্যবাদ জানালো এবং বাইরে বেরিয়ে নিজের গাড়িতে বসে পড়ল, কিন্তু তার যেতে ইচ্ছে করল না। সে জানত যে এই মুহূর্তে রবির তার সাথে কথা বলা উচিত। প্রায় 1 ঘন্টা পর রবি ফিরল। গাড়ির পাশে তাকে দেখে সে কিছুটা চমকে গেল। তুমি এখানে? রবি জিজ্ঞেস করল। কণ্ঠে সেই শীতলতা ছিল যা সে আগে কখনো শোনেনি। আমাদের কথা বলতে হবে, অনায়া বলল। রবি দরজা খুলল এবং বসে গেল, কিন্তু সে সামনে তাকাল না। এসব কিভাবে হলো? সে সরাসরি জিজ্ঞাসা করল। আমি জানি না, অনায়া বলল, কিন্তু আমি জানি যে এটা কোনো ভেতরের লোকের কাজ। লোকেরা আমাকে গানি দিচ্ছে, রবির কণ্ঠে তীক্ষ্ণতা ছিল। আমাকে ভুয়ো বলছে যে আমি তোমাকে ফাঁসিয়েছি। তুমি জানো যে এমন কিছুই নেই, অনায়া ধীরে বলল। জানি, রবি জবাব দিল, কিন্তু এই শহরের সত্যের চেয়ে সেই গল্পের গুরুত্ব বেশি যা সবচেয়ে বেশি বিক্রি হয়। অনায়া তার দিকে তাকাল। তুমি কি আমার উপর রেগে আছো? রবি কিছু মুহূর্ত চুপ থাকল, তারপর বলল, না, কিন্তু আমি ভয় পাচ্ছি। কিসের ভয়? এই সম্পর্কটার। রবি গভীর শ্বাস নিল। আমি কখনো কারোর সাথে এত ঘনিষ্ঠতা অনুভব করিনি, কিন্তু যখন আমি তোমার সাথে থাকি তখন আমার মনে হয় যেন সবাই আমাকে দেখছে, বিচার করছে। তাহলে তুমি কি চাও? অনায়া কঠোরভাবে জিজ্ঞেস করল। আমি একটু সময় চাই, রবি বলল, নিজেকে বোঝার জন্য এবং এটা জানার জন্য যে আমি তোমার সাথে চলতে পারি কিনা। অনায়া চুপ হয়ে গেল। তার চোখে জল এসে গেছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। ঠিক আছে, সে বলল, আমি তোমাকে বাধ্য করব না। কিন্তু একটা কথা জেনে রেখো রবি, তুমি এই সম্পর্কের যোগ্য, দুনিয়া যাই বলুক না কেন। সে গাড়ি থেকে নেমে গেল এবং ধীরে ধীরে হেঁটে গেল। পেছনে রবি তাকে যেতে দেখতে থাকল।
পরের কয়েকদিন দুজনের থেকে দূরত্ব বজায় রাখল। রবি আবার নিজের কাজে মনোযোগ দিল, কিন্তু এখন তার চারপাশের লোকও বদলে গেছিল। অনেক সময় গ্রাহক তাকে চিনতে পেরে মুখ ফিরিয়ে নিত, কেউ কটাক্ষ করত তো কেউ সহানুভূতি জানাত। রবির জন্য এই সব অসহনীয় ছিল। অন্যদিকে অনায়া তার নিরাপত্তা কর্মী এবং আইটি টিমকে সেই ফাঁস হওয়া ভিডিওর উৎস খুঁজে বের করতে বলল। দুদিনের তদন্তের পর তারা সূত্র খুঁজে পেল। ভিডিওটি অনায়ার কোম্পানির পিআর টিমের একজন জুনিয়র সদস্যের ইমেল থেকে একটি মিডিয়া এজেন্সিকে পাঠানো হয়েছিল। যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, সে ভেঙে পড়ে বলল যে তাকে এটা করতে বলা হয়েছিল। কে বলেছিল? অনায়া জিজ্ঞেস করল। বিক্রান্ত স্যার, ছেলেটি কাঁপতে কাঁপতে বলল। বিক্রান্ত, অনায়ার টিমের সিনিয়র পিআর হেড, যে সম্প্রতি বোর্ড মিটিংয়ে অনায়ার একটি পরিকল্পনার বিরোধিতা করেছিল। এটা শুনে অনায়ার রাগ হলো, কিন্তু তার চেয়ে বেশি দুঃখ হলো। সে সঙ্গে সঙ্গে বিক্রান্তকে সাসপেন্ড করল এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করল। ঠিক অন্যদিকে রবির জীবনে আরও একটি ঝড় এলো। তার মায়ের শরীর আবার খারাপ হয়ে গেল। ডাক্তাররা বললেন যে তার একটি জটিল অপারেশনের প্রয়োজন, যার খরচ লক্ষাধিক হবে। রবি হাসপাতালের বাইরে বেঞ্চে বসেছিল, হাতে ফোন, যা অনায়ার নম্বর দেখাচ্ছিল। সে জানত যে একটি কল এসে সবকিছু সামলে দিতে পারত, কিন্তু তার আঙুল সেই নম্বরে আটকে গেল। সে কি আবার সাহায্য চাইবে নাকি নিজে লড়বে? সে উঠে দাঁড়ালো, ডাক্তারের কাছে গেল এবং বলল, আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি ব্যবস্থা করছি। রাস্তায় সে চুপচাপ হাঁটছিল, কিন্তু ভেতরে একটি ঝড় চলছিল। ঠিক সেই সময় একটি কল এলো, অনায়ার। আমি জানি যে তুমি সমস্যায় পড়েছ, অনায়া বলল। দয়া করে আমাকে বলো আমি কি করতে পারি। রবি কয়েক মুহূর্ত চুপ থাকল, তারপর বলল, তোমার উপস্থিতিই যথেষ্ট, তবে এখন আমি নিজে লড়তে চাই। যদি দরকার হয় তবে কি তুমি আমাকে ডাকবে? অনায়ার কণ্ঠস্বর কাঁপছিল। হ্যাঁ, রবি বলল, কিন্তু এবার শুধু সাহায্যের জন্য নয়, হয়তো একসাথে চলার জন্য। কল কেটে গেল, কিন্তু দুজনের হৃদয়ে একটি নীরবতা রেখে গেল। এমন একটি নীরবতা যা প্রতিটি সম্পর্কের সবচেয়ে কঠিন মোড়ে আসে, যেখানে ভালোবাসা আছে কিন্তু বিশ্বাসের পরীক্ষা এখনও বাকি। আর সেই পরীক্ষা এখন শুরু হতে চলেছিল। মুম্বাইয়ের হাসপাতালের জানালার বাইরে বৃষ্টির কিছু ফোঁটা ধীরে ধীরে গড়িয়ে নামছিল। রবির মা আইসিইউতে ছিলেন। মেশিনগুলোর বিপ বিপ শব্দ পরিবেশে একটি অস্থিরতা সৃষ্টি করছিল। রবি বাইরে বেঞ্চে বসেছিল, তার চোখের নিচে কালি, মুখে ক্লান্তি এবং হৃদয়ে একটি অদ্ভুত কষ্ট ছিল। টাকার অভাব, সোশ্যাল মিডিয়ার ঝামেলা এবং এখন মায়ের অবস্থা, সবকিছু মিলে তাকে পিষে ফেলার উপক্রম করেছিল। ঠিক সেই সময় একটি অচেনা নম্বর থেকে কল এলো। হ্যালো, রবি বলছেন? হ্যাঁ, আপনি কে? আমার নাম কারণ, আমি বিক্রান্তের পুরনো পরিচিত এবং হয়তো আপনার কাজে আসতে পারি। রবি চমকে গেল। কারণ জানালো যে সে একজন স্বাধীন সাংবাদিক, যে কর্পোরেট ষড়যন্ত্র নিয়ে কাজ করে। সে কিছুদিন ধরে অনায়া কাপুরের কোম্পানির ভেতরে চলা রাজনীতির তদন্ত করছিল এবং তার সন্দেহ ছিল যে ভিডিও ফাঁসের ঘটনাটি বিক্রান্তের ষড়যন্ত্র এবং এর পেছনে আরও বড় কিছু আছে। তোমার কেন মনে হয় যে আমার এতে আগ্রহ থাকা উচিত? রবি সন্দেহ নিয়ে জিজ্ঞেস করল। কারণ এইবার আক্রমণ আপনার উপর হয়েছে এবং পরের বার হয়তো অনায়া নিজেও তা থেকে বাঁচতে পারবে না। করণ রবিকে একটি কফি শপে ডাকল, যেখানে সে একটি ল্যাপটপ খুলল এবং কিছু ইমেল ও কল রেকর্ডিং শোনাল। বিক্রান্তের একজন শিল্পপতির সাথে কথোপকথন, যেখানে তারা অনায়ার ভাবমূর্তি নষ্ট করার পরিকল্পনা করছিল। এই শিল্পপতির নাম ছিল অর্জুন মেহতা, একজন রিয়েল এস্টেট টাইকুন, যে আগে অনায়ার প্রকল্পের জন্য বিট করেছিল, কিন্তু তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। রবির হুঁশ উড়ে গেল। এটা শুধু একটি কাকতালীয় ঘটনা ছিল না, বরং একটি সুচিন্তিত ষড়যন্ত্র ছিল। অন্যদিকে অনায়াও শান্ত হয়ে বসেছিল না। বিক্রান্তকে সাসপেন্ড করার পর সে তার আইনি প্রধান এবং টেক টিমকে এই মামলায় লাগিয়ে দিয়েছিল। শীঘ্রই তারা করণ নামে এক সাংবাদিকের খবর পেল, যে আগেও মেহতা গ্রুপের বিরুদ্ধে একটি স্টিং অপারেশন করেছিল। সে করণের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। যখন অনায়া এবং করণ প্রথমবারের মতো মিলিত হল, দুজনেই রবির উপস্থিতিতে প্রমাণ আদান প্রদান করল। করণ জানালো যে বিক্রান্ত কেবল একটি চালের গুটি ছিল। আসল মাস্টারমাইন্ড ছিল অর্জুন মেহতা, যে কেবল ভিডিও ফাঁস করায়নি, বরং হাসপাতালের সিসিটিভি পর্যন্ত হ্যাক করার চেষ্টা করেছিল, যাতে অনায়ার ভাবমূর্তি আরও খারাপ হয়। ওরা চাইছে আপনার খ্যাতি ধূলিসাৎ হয়ে যাক, করণ বলল, এবং রবি কেবল একটি সহায়ক ক্ষতি। রবি এবার বুঝতে পারল যে কেন তাকে বারবার সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা হচ্ছিল। তাকে ট্রোলদের মাধ্যমে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছিল, যাতে সে নিজেই পিছু হটে যায় এবং অনায়াকে সমর্থন ছাড়া ছেড়ে দেয়।
অনায়ার চোখে এখন আর আগের মতো উজ্জ্বলতা ছিল না। সে ক্লান্ত ছিল, কিন্তু ভেঙে পড়ার মতো ছিল না। আমাদের জবাব দিতে হবে, সে বলল। কিভাবে? রবি জিজ্ঞেস করল। সত্যের সাথে, অনায়া জবাব দিল। কিন্তু এবার শুধু আত্মরক্ষা করব না, আমরা তাদের মুখোশ খুলে দেব। পরিকল্পনা শুরু হল। করণীর সাহায্যে অনায়া এবং রবি অর্জুন মেহতার কোম্পানিতে একটি পুরনো পরিচিতকে খুঁজে বের করল, রাহুল, যে একসময় অর্জুনের টেক সাপোর্ট লিড ছিল। সে মেহতার দুর্নীতি এবং গোপন লেনদেন সম্পর্কে সবকিছু জানত, কিন্তু ভয়ের কারণে সে কখনো সামনে আসেনি। রবি তার সাথে দেখা করার দায়িত্ব নিল। যখন সে রাহুলের সাথে প্রথম দেখা করল, সামনে একজন ভীত কিন্তু ভেতর থেকে সত্যের সাথে লড়াই করা মানুষ ছিল। আমি জানি ওরা কি করছে, রাহুলের কণ্ঠস্বর কাঁপছিল। কিন্তু যদি আমি কিছু বলি তবে আমার পরিবার বিপদে পড়বে। যদি তুমি চুপ থাকো তবে অনেক পরিবার বিপদে থাকবে, রবি বলল। আর যারা তোমার পাশে দাঁড়াবে তাদের সংখ্যা তোমাকে অবাক করে দিতে পারে। রাহুলের চোখ জলে ভরে এলো। কিছুক্ষণ চুপ থেকে এসে রবিকে একটি পেনড্রাইভ দিল। এতে সব আছে যা তুমি খুঁজছ। যদি আমার কিছু হয় তবে এটা সঠিক জায়গায় পৌঁছে দিও। রবি হাত ধরে প্রতিশ্রুতি দিল, তোমার কিছু হবে না। এখন তাদের কাছে প্রমাণ ছিল, ইমেল, কল রেকর্ডিং, ভিডিও ক্লিপ, যা স্পষ্টভাবে দেখাচ্ছিল যে অর্জুন মেহতা এবং বিক্রান্ত অনায়ার মর্যাদা ক্ষুণ্ণ করা ষড়যন্ত্র করেছিল। একটি প্রেস কনফারেন্সের পরিকল্পনা করা হলো। মিডিয়া আবার কোনো গল্প করার আগেই তারা নিজেরাই মঞ্চে এসে সত্য প্রকাশ করার সিদ্ধান্ত নিল। প্রেস কনফারেন্সের দিন পুরো মিডিয়া হল লোকে লোকারণ্য ছিল। ক্যামেরা ঝলকাচ্ছিল, লাইভ স্ট্রিমিং চলছিল। অনায়া মঞ্চে এলো, রবি তার সাথে ছিল। আজ আমরা আপনাদের সামনে শুধু একটি গল্প নয়, একটি সত্য তুলে ধরতে এসেছি, সে বলল। সে ভিডিওগুলো দেখালো, কল রেকর্ডিংগুলো শোনালো, এবং সেই পেন ড্রাইভ যেখানে অর্জুন মেহতার স্বাক্ষরিত চিঠিগুলো ছিল, যাতে সে অনায়াকে হেয় করার জন্য বিক্রান্তকে টাকা দেওয়ার কথা বলছিল। পুরো মিডিয়া স্তব্ধ হয়ে গেল। রবি মঞ্চে দাঁড়িয়ে বলল, আমাকে গরিব বলা হয়েছে, ভুয়ো বলা হয়েছে, কিন্তু যদি সততা একটি অপরাধ হয় তবে আমি গর্বের সাথে অপরাধী। তালি পড়তে শুরু করল। প্রেস কনফারেন্সের পর পুলিশ অর্জুন মেহতা এবং বিক্রান্তের বিরুদ্ধে মামলা দায়ের করল। সোশ্যাল মিডিয়ার মনোভাবও বদলে গেল। লোকেরা এখন রবিকে হিরো বলছিল। অনায়াটা একজন সাহসী মহিলা যে না ঝুঁকেছে না ভেঙেছে। রাহুলকে পুলিশি নিরাপত্তা দেওয়া হলো এবং সরকারের পক্ষ থেকে একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করা হলো। সেই সন্ধ্যায় যখন সব শেষ হল, অনায়া এবং রবি সমুদ্রের ধারে বসেছিল। জানো, রবি বলল, আমি কখনো ভাবিনি যে আমার জীবন এই মোড়ে আসবে। আমিও না, অনায়া হাসল। কিন্তু হয়তো আমাদের সেটাই পাওয়া দরকার ছিল যা আমাদের জন্য লেখা ছিল। আর যা লেখা ছিল না সেটা আমরা নিজেরাই লিখেছি, একসাথে। অনায়া তার হাত ধরল। সমুদ্রের ঢেউ এসে তাদের পা ছুঁয়ে গেল, যেন তারাও জানত যে আজ একটি নতুন শুরু হয়েছে। কিন্তু গল্পটা এখনও শেষ হয়নি, কারণ যে শহরে ষড়যন্ত্র জন্ম নেয় সেখানে প্রেমও প্রতিটি ঝড়কে পার করতে পারে। আর এই প্রেম এখন একটি নতুন পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছিল। মুম্বাইয়ের বৃষ্টি থামেনি, কিন্তু এখন তা আগের মতো ভারী লাগছিল না। যেন আকাশ নিজেও জেনে গেছিল যে একটি দীর্ঘ লড়াইয়ের পর একটু স্বস্তি জরুরি। অনায়া এবং রবির মুখেও সেই স্বস্তি ছিল, কিন্তু কোথাও ভেতরে একটি অকথিত অস্থিরতা তখনও রয়ে গিয়েছিল। রবির মা এখন সুস্থ হচ্ছিলেন। হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছিল এবং রবি তাকে শহর থেকে দূরে একটি শান্ত জায়গায় সরিয়ে দিয়েছিল, যেখানে তিনি চিন্তা ছাড়া বিশ্রাম নিতে পারেন। অনায়া এই পুরো প্রক্রিয়ায় প্রতিটি পদক্ষেপে পাশে ছিল। কিন্তু এখন যখন ষড়যন্ত্র উন্মোচিত হয়ে গেছিল, মিডিয়ার মনোভাব বদলে যাচ্ছিল। অনায়া আবার কর্পোরেট বোর্ডরুমে বসতে শুরু করেছিল, বড় বড় সিদ্ধান্ত নিচ্ছিল। আর রবি এখন একজন সাধারণ মানুষ ছিল না, সে হঠাৎ পরিচিতি পেয়ে গেছিল। অনেক এনজিও এবং মিডিয়া হাউস তাকে সাধারণ মানুষের কণ্ঠস্বর মানতে শুরু করেছিল। কিন্তু এই সবের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দুজনের সম্পর্কের ভবিষ্যৎ। একদিন যখন দুজনে একটি ব্যক্তিগত রেস্তোরাঁয় দেখা করল, রবি অনায়ার চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, আমরা কি এখনও সেই পথেই আছি যে পথে একসাথে চলা স্থির হয়েছিল? অনায়া কিছুক্ষণ চুপ থাকল, তারপর ধীরে বলল, আমরা একসাথে আছি রবি, কিন্তু এই পথটা এখন আর সোজা নেই। তোমার কি তাতে কিছু আসে যায় যে লোকে কি বলবে? রবি সরাসরি প্রশ্ন করল। না, এখন আর না, অনায়া বলল, কিন্তু এই নিয়ে আমার আসে যায় যে আমি তোমাকে কোন দুনিয়ায় নিয়ে যাচ্ছি।
এখানে সিদ্ধান্ত শুধু মন থেকে নয়, মস্তিষ্ক দিয়েও নিতে হয়। আমি তোমাকে সেই চাপের মধ্যে ফেলতে চাই না যেখানে প্রতিদিন তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি যোগ্য। আমি কখনো তোমার জন্য কিছু প্রমাণ করিনি, আমি সেটাই করেছি যা সঠিক মনে হয়েছে, এবং এই কারণেই আমি আজ এখানে বসে আছি। অনায়ার কণ্ঠস্বর ভরে এলো। দুজনের মধ্যে একটি গভীর নীরবতা ছড়িয়ে পড়ল। সেই নীরবতায় না কোনো অভিযোগ ছিল, না কোনো মিথ্যা, শুধু সেই সত্য ছিল যা দুজনেই বুঝত কিন্তু বলতে পারছিল না। এই সময় অনায়ার বোর্ড অফ ডিরেক্টর্স একটি নতুন চ্যালেঞ্জ সামনে আনল। কোম্পানির আন্তর্জাতিক সম্প্রসারণ হচ্ছিল এবং অনায়ার কাছ থেকে প্রত্যাশিত ছিল যে সে পরের 2 বছরের জন্য সিঙ্গাপুরে ঘাঁটি তৈরি করবে। এই পদক্ষেপ কোম্পানির জন্য খুবই লাভজনক ছিল, কিন্তু ব্যক্তিগতভাবে এটা দূরত্ব আরও বাড়িয়ে দিতে পারত। অনায়া প্রস্তাবটি নিয়ে সারা রাত ভাবল। সকালে রবিকে ডাকল এবং বিষয়টি পরিষ্কার করল। আমাকে সিঙ্গাপুর যেতে হবে রবি, হয়তো 1 বছর, হয়তো 2, আর আমাদের কি হবে? যদি তুমি চাও তবে তুমি আমার সাথে যেতে পারো, কিন্তু আমি চাই না যে তুমি তোমার মা, তোমার জীবন, তোমার স্বপ্ন ছেড়ে দাও। রবির চোখ স্থির ছিল, সে উত্তর দিল না, শুধু মাথা ঝুঁকিয়ে নিল। পরের কয়েকদিন ধরে দুজনে এই বিষয়ে কোনো কথা বলল না, কিন্তু দুজনেই জানত যে সময় কম। রবির জন্য এটা কেবল প্রেমের প্রশ্ন ছিল না, বরং আত্মসম্মান আর পরিচয়েরও ছিল। সে নিজেকে বারবার জিজ্ঞেস করছিল যে তার সাথে যাওয়াটা কি কারোর উপর নির্ভরশীল হওয়া कहलाবে, নাকি এটা একটি অংশীদারিত্ব হবে। এক সন্ধ্যায় রবি করণের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। তুমি কখনো ভেবেছ যে যদি তোমার এমন কারোর প্রেমে পড়ো যে তোমার থেকে সব দিক থেকে এগিয়ে, তবে তুমি কি করবে? করণ হাসল। সব মানুষ সমান হয় না, কিন্তু প্রেম হয় সমতা থেকে। পার্থক্য তখন হয় যখন আমরা নিজেদের ছোট ভাবতে শুরু করি। তাহলে তোমার কি মনে হয় আমার যাওয়া উচিত? আমার মনে হয় তোমার নিজেকে এটা জিজ্ঞেস করা উচিত যে তুমি সেই মানুষটি থাকতে পারবে কিনা যে তাকে প্রথম বৃষ্টিতে পেয়েছিল, যখন সব হারিয়ে গিয়েছিল, এবং তবু সে তোমার চোখে সত্য দেখেছিল। রবি কিছুক্ষণ মৌন থাকল, তারপর তার মুখ কিছুটা দৃঢ় হল। পরের দিন অনায়া তার অফিসে ছিল। রবি এলো, সে একটি খাম তার দিকে বাড়িয়ে দিল। এটা কি তোমার উত্তরের অংশ? অনায়া জিজ্ঞেস করল। হ্যাঁ, এতে আমার স্কলারশিপের স্বীকৃতি আছে। সিঙ্গাপুরের একটি ইউনিভার্সিটি আমাকে টেকনোলজি লিডারশিপ কোর্সের জন্য স্কলারশিপ দিয়েছে। অনায়ার চোখ বড় হয়ে গেল। আমি তোমার সাথে যাচ্ছি, কিন্তু নিজের জোরে। অনায়ার চোখে জল ছিল, কিন্তু ঠোঁটে একটি গর্বিত হাসি। আমি এটাই শুনতে চেয়েছিলাম। পরের কয়েক সপ্তাহে রবি তার সমস্ত কাগজপত্র তৈরি করল, মাকে বোঝালো এবং তার দেখাশোনার জন্য একটি নির্ভরযোগ্য দল ঠিক করল। অনায়ার সাথে রবির এই নতুন যাত্রা এখন একটি নতুন পরিচয় নিয়ে শুরু হতে চলেছিল। কিন্তু গল্পটি কেবল এখানেই শেষ হয় না। সিঙ্গাপুরে নতুন জীবনের শুরু সহজ ছিল না। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ, ভাষার দেওয়াল, সংস্কৃতির পার্থক্য, এবং সবচেয়ে বড় কথা, এটা প্রমাণ করা যে সে কারোর ছায়া নয়। রবি পড়া শুরু করল। অন্যদিকে অনায়ার কর্পোরেট জীবনও অত্যন্ত ব্যস্ত হয়ে গেল। তাদের দেখা হওয়ার সময় কমে গেল। রবি ক্লাস আর অ্যাসাইনমেন্টে ব্যস্ত ছিল, অনায়া মিটিং আর ডিনারে। ধীরে ধীরে দূরত্ব বাড়তে লাগল। এক রাতে রবি একা সমুদ্রের ধারে বসেছিল। সে অনায়াকে মেসেজ করল, আমরা কি এখনও সেই আছি যা ছিলাম? অনায়া কল করল, আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। এই প্রেম কি থেমে যাচ্ছে? রবি জিজ্ঞেস করল। না, অনায়া বলল, এটা পরিণত হচ্ছে। পরিণত হওয়ার মানে কি দূরত্ব? না, এর মানে হলো বিশ্বাস করা যে যদিও আমরা প্রতি মুহূর্তে একসাথে নাও থাকি, তবুও হৃদয়ে সেই জায়গাটাই থাকবে। রবি সেই রাতে বুঝল যে সত্যিকারের প্রেম সেটাই হয় যা প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়, তা দূরত্বের হোক, পরিচয়ের হোক বা সময়ের। এক রাতে যখন রবি ক্লাস থেকে ফিরছিল, তার ইউনিভার্সিটির গেটে একটি বোর্ড লাগানো ছিল, গেস্ট লেকচার, অনায়া কাপুর, উইমেন ইন লিডারশিপ। রবি হাসল। সে জানত যে তার যাত্রা এবং অনায়ার উড়ান এখন পাশাপাশি চলছিল। গল্প এখানে পর্যন্ত পৌঁছেছিল, যেখানে মন এবং দুনিয়ার ভারসাম্য তৈরি হয়েছিল। কিন্তু এটাই কি শেষ ছিল, নাকি ভাগ্যের কলম দিয়ে আরও কিছু লেখা বাকি ছিল? সিঙ্গাপুরের সময় দ্রুত কাটছিল। রবি তার পড়াশোনায় ব্যস্ত ছিল, দিনরাত কঠোর পরিশ্রম করছিল যাতে নিজেকে প্রমাণ করতে পারে। অন্যদিকে অনায়ার দায়িত্বগুলো আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল। তার প্রতিটি দিন মিটিং দিয়ে শুরু হতো এবং রাত কাটত ক্লায়েন্ট ডিনার্সে। দুজনেই যার যার পথে চলছিল, কিন্তু মনের কোনো এক কোণে এখনও একে অপরের উপস্থিতি অনুভব করত। রবিকে এখন ইউনিভার্সিটির ভেতরে একজন নেতা হিসেবে দেখা যেতে লাগল। সে একটি স্টার্টআপ আইডিয়া নিয়ে কাজ শুরু করেছিল, যা নিম্ন আয়ের গোষ্ঠীগুলোর জন্য স্থিতিশীল প্রযুক্তিগত সমাধান প্রদান করতে পারত।
অন্যদিকে অনায়া এখন একটি গ্লোবাল বোর্ডের সদস্য হয়ে উঠেছিল এবং তার নাম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়িক নেতাদের মধ্যে আসতে শুরু করেছিল। কিন্তু যত দ্রুত দুজনের ওড়ান উঁচু হচ্ছিল ততই গভীরতা থেকে সম্পর্কের ভিত্তি নড়তে শুরু করেছিল। এক সন্ধ্যায় রবি অনায়াকে মেসেজ করল, কাল আমার স্টার্টআপ পেজ আছে, আসতে পারলে অবশ্যই এসো। অনায়া জবাব দিল, খুব চেষ্টা করব, একটা জরুরি ডিনার আছে, কিন্তু আমি দেখছি। রবি শুধু ঠিক আছে লিখল। পরের দিন যখন সে মঞ্চে তার পিচ দিচ্ছিল, তার চোখ বারবার পেছনের দরজার দিকে যাচ্ছিল, আশা করছিল যে অনায়া চলে আসবে, কিন্তু শেষ পর্যন্ত সে এলো না। পিচ খুব সফল হল, বিনিয়োগকারীরা আগ্রহ দেখালো এবং রবির আইডিয়াকে সামাজিক প্রভাবের জন্য প্রশংসা করা হলো। কিন্তু যখন সে হল থেকে বেরিয়ে ফোন চেক করল, তাতে শুধু একটি ছোট মেসেজ ছিল, সরি, আসতে পারলাম না, আশা করি সব ভালো হয়েছে। রবি ফোনটি পকেটে রেখে দিল, মুখে হালকা হাসি ছিল, কিন্তু ভেতরে কোথাও কিছু ভাঙতে শুরু করেছিল। অন্যদিকে অনায়া ডিনারের পর গাড়িতে বসেছিল। ড্রাইভার জিজ্ঞেস করল, ম্যাডাম, সোজা বাড়ি? সে জানালা দিয়ে বাইরে তাকালো এবং জবাব দিল, না, ইউনিভার্সিটি নিয়ে চলো। যখন সে সেখানে পৌঁছালো, ততক্ষণে অনুষ্ঠান শেষ হয়ে গেছিল, আলো বন্ধ হচ্ছিল, লোকেরা বেরিয়ে গিয়েছিল। সে সেই মঞ্চটি দেখল যেখানে রবি দাঁড়িয়েছিল এবং তারপর নিজের চোখ বন্ধ করে নিল। এক অদ্ভুত অপরাধবোধ হৃদয়কে ছিঁড়ে খাচ্ছিল। সেই রাতে যখন দুজনে আলাদা আলাদা জায়গায় ছিল, তারা অনুভব করল যে ভালোবাসা শুধু একসাথে থাকার উপর নির্ভর করে না, তাতে সময়, অগ্রাধিকার এবং বোঝাপড়াও প্রয়োজন। পরের দিন রবি দেখা করার জন্য বলল। দুজনে একটি পার্কে বসল, যেখানে আগেও বহুবার দেখা হয়েছে। রবি কোনো ভূমিকা ছাড়াই বলল, তুমি বদলে গেছ অনায়া। অনায়া চমকাল না, হয়তো সে নিজেই জানত। হ্যাঁ, হয়তো, অথবা আমি সেটাই হয়ে উঠছি যা আমি সবসময় ছিলাম, একজন বিজনেসম্যান, একজন নেতা, একজন স্ট্র্যাটেজিস্ট। আর আমি? রবি জিজ্ঞেস করল, তুমি এখনও সেই আছো যে সৎ মন নিয়ে কিছু বানাতে চায়, যে হৃদয় দিয়ে ভাবে। রবি গভীর শ্বাস নিল। তাহলে কি আমরা এখন দুটো আলাদা পথে আছি? অনায়া চুপ থাকল। কিছুক্ষণ পর বলল, হয়তো আমাদের একটু থামা উচিত, একটু ভাবার জন্য সময় দরকার। রবি মাথা নাড়ল। ঠিক আছে, কিন্তু যদি আমরা থামি, তবে কি আবার সেখান থেকেই চলতে পারব যেখান থেকে ছেড়েছিলাম? জানি না, কিন্তু যদি ভালোবাসা সত্যি হয়, তবে পথ নিজেই খুঁজে পাওয়া যাবে। কয়েক সপ্তাহ ধরে দুজনেই একে অপরের থেকে দূরত্ব বজায় রাখল। রবি তার স্টার্টআপে ডুবে গেল এবং অনায়া তার গ্লোবাল প্রজেক্টগুলোতে। এর মধ্যে ভারতে একটি বড় সমস্যা তৈরি হল। রবির গ্রামে হঠাৎ বন্যা এলো এবং অনেক লোক ক্ষতিগ্রস্ত হল। রবি খবর পাওয়া মাত্রই সাহায্য পাঠাল, কিন্তু তার মনে হল শুধু টাকা পাঠানো যথেষ্ট নয়। সে একটি পরিকল্পনা করল, নিজের প্রযুক্তি এবং নেটওয়ার্ক ব্যবহার করে একটি স্থিতিশীল বন্যা ত্রাণ মডেল তৈরি করা। এতে স্থানীয় সম্পদ ব্যবহার করে আশ্রয়, জল পরিশোধক এবং বিদ্যুতের সমাধান করা যেতে পারত। রবি পরিকল্পনা করল এবং সিঙ্গাপুর থেকে ভারতে ফেরার সিদ্ধান্ত নিল। যখন অনায়া একথা জানতে পারল, সে নিজেকে সংযত রাখল, কিন্তু সেই রাতে সে একটি পুরনো ডায়েরি বের করল, যেখানে সেই প্রথম দেখা, বৃষ্টির রাত এবং রবির হাসি লেখা ছিল। তার ঠোঁট কাঁপল। সে জানত যে যদি এখন কিছু না বলা হয়, তবে হয়তো চিরকালের জন্য দেরি হয়ে যাবে। পরের দিন রবি এয়ারপোর্টে ছিল যখন তার ফোনে কল এলো। থেমে যাও, অনায়ার কণ্ঠস্বর ছিল। এখন কেন? রবি জিজ্ঞেস করল। কারণ আমি জানি, ভালোবাসাকে শুধু একসাথে থেকে নয়, একসাথে সামলে প্রমাণ করা হয়। তাহলে এখন সাথে চলবে? না, এখন আমি তোমার পাশে দাঁড়াব, কিন্তু একজন সমান অংশীদার হিসেবে, তোমার আগে বা পেছনে নয়। রবির চোখ ভরে এলো। এর মানে কি? হ্যাঁ, অনায়া জবাব দিল। আমরা আবার সেই হতে পারি, একে অপরের শক্তি বোঝা নয়। কয়েক মাস পর ভারতের সেই ছোট গ্রামে একটি নতুন মডেল বসানো হলো। রবির স্টার্টআপ সেখানকার প্রথম পাইলট প্রজেক্ট হলো এবং তার সবচেয়ে বড় সহযোগী হলো অনায়া কাপুর, যে ফান্ডিং থেকে শুরু করে পলিসি সাপোর্ট পর্যন্ত প্রতিটি স্তরে পাশে থাকল। একজন সাধারণ ছেলে এবং একজন গ্লোবাল লিডার একসাথে এখন ভারতের গ্রামীণ উন্নয়নের মুখ বদলে দিচ্ছিল। কিন্তু তাদের গল্প এখানেই শেষ হয় না। এখনও চ্যালেঞ্জ বাকি ছিল, সমাজের চিন্তা, মিডিয়ার নজর এবং নিজেদের মধ্যেকার ভয়। তবে এখন সেই ভয়গুলো দুর্বল হয়ে গেছিল, কারণ দুজনেই নিজেদের সবচেয়ে বড় ভয়, একে অপরকে হারানোর ভয়, ঝেলে নিয়েছিল। এবং তবুও
একে অপরকে বেছে নিয়েছিল। একটি ইন্টারভিউতে যখন অনায়াকে জিজ্ঞেস করা হলো, আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ কী ছিল, সে দ্বিধা ছাড়াই বলল, একজন মানুষ যে আমাকে এটা শিখিয়েছিল যে মানুষের মূল্য তার আত্মায় থাকে, তার বায়োডেটাতে নয়। আর রবিকে জিজ্ঞেস করা হলো, আপনার জীবনের সবচেয়ে বড় লাভ কি? সে হেসে জবাব দিল, একজন মহিলা যে আমাকে ওড়ার জন্য আকাশ দিয়েছিল, কিন্তু নিজের জোরে ডানা গজানোর সম্মানও দিয়েছিল। গল্পটি এখন এমন একটি মোড়ে ছিল যেখানে নায়ক ছোট ছিল, নায়িকা বড়, দুজনেই শুধু মানুষ ছিল, অসম্পূর্ণ কিন্তু একসাথে সম্পূর্ণ। 1 বছর কেটে গেছিল। সেই গ্রাম যেখানে কখনো পুরোপুরি বিদ্যুৎও পৌঁছাত না, এখন ভারতের প্রথম স্মার্ট স্থিতিশীল গ্রাম হিসেবে পরিচিত হতে লাগল। রবি এবং অনায়ার অংশীদারিত্ব শুধু প্রযুক্তি দেয়নি, তারা লোকেদের আত্মনির্ভর হতে শিখিয়েছিল। রবি এখন একজন বিখ্যাত নবপ্রবর্তক হয়ে উঠেছিল, যে প্রায়শই বিশ্বমঞ্চে বক্তৃতা দিতে দেখা যেত। কিন্তু প্রতিটি বক্তৃতার শুরুতে সে সেই রাতের কথা বলত, যখন একটি অচেনা মেয়েকে বৃষ্টিতে বাঁচিয়েছিল, এবং কিভাবে সেই একটি মুহূর্ত তার জীবনের পথ চিরতরে বদলে দিয়েছিল। অনায়া কাপুর এখনও একটি বৈশ্বিক নাম ছিল, কিন্তু এখন তার কাজ শুধু কোম্পানির বৃদ্ধি পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। সে সমাজে পরিবর্তন আনার জন্য নীতি তৈরি করছিল, গ্রামীণ অঞ্চলের জন্য স্কলারশিপ এবং ইনকিউবেশন সাপোর্ট চালাচ্ছিল। তার নতুন দৃষ্টিভঙ্গির নাম ছিল সংবেদনশীল নেতৃত্ব, এমন নেতৃত্ব যা হৃদয় দিয়ে ভাবে, লাভ ক্ষতি দিয়ে নয়। রবি এবং অনায়া এখন একসাথে ছিল, শুধু ব্যক্তিগতভাবে নয়, পেশাগতভাবেও। কিন্তু তারা তাদের সম্পর্ককে জনসম্মুখে আনেনি। তারা চেয়েছিল যে তাদের পরিচয় তাদের কাজ দিয়ে তৈরি হোক, কোনো প্রেম কাহিনীর শিরোনাম দিয়ে নয়। একদিন দুজনে গ্রামের সেই পুরনো বটগাছের নিচে বসেছিল, যেখানে রবি ছোটবেলায় তার মায়ের সাথে গল্প শুনত। অনায়া জিজ্ঞেস করল, কখনো ভয় লাগে? রবি হেসে বলল, এখন আর না। যখন তুমি পাশে থাকো তখন ভয়ও পথ বদলে নেয়। আর যখন আমি দূরে থাকি? অনায়া হালকা দুষ্টুমি করে জিজ্ঞেস করল, তখন তোমার স্মৃতি কাছে এসে যায়, আর সেটা কখনো ভয় পেতে দেয় না। দুজনে হাসল এবং কিছুক্ষণ চুপচাপ সেই দূরে চলে যাওয়া নদীর দিকে তাকিয়ে রইল। কিন্তু জীবনের পথ সবসময় সহজ হয় না। কিছুদিন পর সরকারের একটি নতুন বিভাগ রবির মডেল নিয়ে প্রশ্ন তুলল। অভিযোগ উঠল যে তাদের সমাধানগুলো শুধু লোক দেখানো এবং প্রযুক্তির ব্যবহার কম, প্রচার বেশি করা হচ্ছে। মিডিয়ায় নানা ধরনের খবর ছড়াতে লাগল। বিরোধী রাজনীতিকরা এই পরিকল্পনাকে প্রাইভেট এজেন্ডা বলতে লাগল। রবি এবং অনায়া আরও একবার শিরোনামে ছিল, কিন্তু এবার প্রশংসা নয়, সমালোচনার কেন্দ্রে। অনায়া সঙ্গে সঙ্গে একটি প্রেস কনফারেন্স ডাকল। মঞ্চে দাঁড়িয়ে সে দৃঢ়তার সাথে বলল, এই দেশে যদি কেউ নিজের সংস্থান, কঠোর পরিশ্রম এবং সংবেদনশীলতা দিয়ে কিছু ভালো করার চেষ্টা করে, তবে তাকে নায়ক নয়, সন্দেহের চোখে দেখা হয়। কিন্তু এটা ভয় পেয়ে লুকিয়ে থাকার সময় নয়, এটা সত্যের সাথে দাঁড়ানোর সময়। রবিও একটি খোলা চিঠি লিখল, যেখানে সে প্রতিটি অভিযোগের জবাব তথ্য দিয়ে দিল এবং সরকারি কর্মকর্তাদের প্রকল্পটি পরিদর্শনে আসার জন্য আমন্ত্রণ জানাল। কয়েক সপ্তাহের মধ্যেই একটি স্বাধীন তদন্ত দল গ্রামে পৌঁছাল। সেখানকার লোকেরা, যারা এখন শিক্ষা, পরিষ্কার জল এবং সৌরশক্তির সাথে যুক্ত ছিল, তারা খুলে বলল যে কিভাবে রবি এবং অনায়ার উদ্যোগ তাদের জীবন বদলে দিয়েছে। দলটি রিপোর্টে লিখল, এই উদ্যোগ কেবল প্রযুক্তিগতভাবে বৈধ নয়, বরং এর শিকড় গভীর সামাজিক উপলব্ধিতে নিহিত। এই মডেলটি সারা দেশে পুনরাবৃত্তি করা যেতে পারে। 1 সপ্তাহ পর সরকার তাদের সমালোচনা প্রত্যাহার করল এবং রবিকে জাতীয় উদ্ভাবন সম্মান দিয়ে সম্মানিত করা হল। অনুষ্ঠানের দিন মঞ্চে রবি একা ছিল না, অনায়াও তার সাথে ছিল, কিন্তু মঞ্চের পেছনে দাঁড়িয়ে। যখন রবি ট্রফি নিল, সে মাইকে এসে বলল, এই পুরস্কার আমার নয়, এটা একজন মহিলার, যিনি আমাকে নিজের উপর বিশ্বাস করতে শিখিয়েছিলেন। এমন একজন মহিলা যিনি আমাকে শিখিয়েছিলেন যে যদি আপনার একজন সত্যিকারের সঙ্গী থাকে, তবে আপনি ঝড় তুফান থেকেও লড়তে পারেন। লোকেরা হাততালি দিল। অনায়ার চোখে জল ছিল, কিন্তু মুখে গর্ব। সেই রাতে দুজনে ছাদে বসেছিল, আকাশ তারায় ভরা ছিল। তোমার কি মনে হয়? অনায়া জিজ্ঞেস করল, আমরা কি ঠিক করেছি? রবি বলল, আমরা সহজটা বেছে নিইনি, কিন্তু আমরা সত্য বেছেছি। আর যদি পথ সত্যি হয়, তবে দেরিতে হলেও গন্তব্য অবশ্যই পাওয়া যায়। অনায়া রবির হাত ধরল। আমি কখনো ভাবিনি যে এক রাতের দেখা আমাদের এখানে পর্যন্ত নিয়ে আসবে। কখনো কখনো, রবি বলল, কারোর জীবনে আসার জন্য একটি মুহূর্তই যথেষ্ট হয়, কিন্তু তাতে থেকে যাওয়ার জন্য প্রয়োজন সমর্পণ। আর ভালোবাসা?
অনায়া জিজ্ঞেস করল। সেটা তো প্রতিটি মুহূর্তে ছিল, রবি ধীরে বলল। যখন তুমি আমার দুর্বলতাগুলো মেনে নিয়েছিলে, যখন তুমি আমার নীরবতা শুনেছিলে। গল্পটি এখন এমন এক মোড়ে ছিল যেখানে দুজন মানুষ, যারা কখনো দুটি ভিন্ন জগৎ থেকে ছিল, এখন একটি ভাগ করা স্বপ্ন বাঁধছিল। তারা শুধু একে অপরকে গ্রহণ করেনি, বরং সমাজের জন্য একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল। একদিন অনায়া রবিকে বলল, আমি একটি বই লিখতে চাই আমাদের গল্প নিয়ে। রবি হাসল, নাম কি রাখবে? অনায়া না ভেবেই জবাব দিল, এক বৃষ্টিতে। রবি হাসল, চমৎকার শিরোনাম, এবং সবচেয়ে জরুরি কথা, এতে সত্য আছে। গল্পটি এখানেই শেষ হয় না। তারা দুজনেই এখনও হেঁটে চলেছে, হাতে হাত রেখে, এক একটি গ্রাম, এক একটি জীবনকে ছুঁয়ে। আর যখন কেউ তাদের জিজ্ঞেস করে, আপনাদের দুজনের সবচেয়ে বড় সাফল্য কি, তখন তাদের উত্তর হয়, আমরা একে অপরকে হারাইনি। এভাবে এক বৃষ্টির রাতে শুরু হওয়া এক অপ্রত্যাশিত দেখা শুধু দুটি হৃদয়ের গল্পই নয়, বরং একটি নতুন চিন্তার শুরুও হল। সমাপ্ত।